ওর বক্তব্য যে এটা মিডিয়া একটা হঠাৎ করে এমন ন্যারেটিভ তৈরি করছে যে আমি নিজেই খুব বিচলিত হয়েছি। তখনও অধীর চৌধুরী তার নিজের জায়গাটাতেই, নিজের অবস্থানেই কিন্তু প্রবলভাবে আছেন। তুমি কংগ্রেসকে শক্তিশালী করো, যে যে ও এই গোষ্ঠী বা এই নেতাকে ও আলাদা করে প্রায়োরিটি দেয়। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বঙ্গ রাজনীতিতে অধীর যুগ শেষ। প্রদেশ কংগ্রেস সভাপতির পদে অধীর চৌধুরীর জায়গায় বসানো হয়েছে শুভঙ্কর সরকারকে। অধীর চৌধুরীর জমানায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বিরোধ কিন্তু চরমে উঠেছিল। বামেদের সঙ্গে কংগ্রেসের শেষ পর্যন্ত জোট হয় এবং তারা জোটবদ্ধ অবস্থায় নির্বাচনেও লড়ে। এখন শুভঙ্কর সরকার দায়িত্ব নেবার পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সমীকরণ কি দাঁড়াবে, বামেদের সঙ্গেই বা কি দাঁড়াবে, এই সমস্ত ব্যাপারটিকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় শুভঙ্কর সরকার সম্পর্কে যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা দেখিয়েছেন। আমরা সমস্ত বিষয়টিকে নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করার জন্যে আজকে অতিথি হিসেবে সঙ্গে আমরা পেয়েছি আনন্দবাজার এবং টেলিগ্রাফের প্রাক্তন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্যকে। প্রসূন, সমস্ত দর্শকদের পক্ষ থেকে তোমাকে স্বাগত। আমি প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে এই পদে বসানোটা কি বার্তা দিচ্ছে রাজ্য রাজনীতিকে? আসলে খাড়গে যেদিন থেকে দেশের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হন সেদিন থেকেই ভার্চুয়ালি প্রত্যেকটা প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে যায়, বা বলা চলে তাদের যারা সভাপতি ছিল, পিসিসি প্রেসিডেন্ট, তারা অস্থায়ী হয়ে যায়। অধীর চৌধুরী নিজেও এই কথা বারবার বলেছেন, বিভিন্ন রাজ্যেই হয়ে যায়, সব রাজ্য। কিন্তু চেঞ্জ হয়নি, যেহেতু বিভিন্ন ইলেকশন ছিল, লোকসভা ইলেকশন ছিল এবং আরো বিভিন্ন স্টেট ইলেকশন আছে। তো আমাদের রাজ্যেও একইভাবে চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এখন বিকল্প ব্যবস্থা ছিল দুটো: অধীর চৌধুরীকে আরেকবার রেখে দেওয়া অথবা নতুন কাউকে পিসিসি প্রেসিডেন্ট করা। এখন অধীর চৌধুরী থাকতে আগ্রহী ছিলেন বলেই আমার কাছে খবর, কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছিলেন যে নতুন কাউকে পিসিসি প্রেসিডেন্ট করা হোক। এখন দেখতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার ক্ষেত্রে তাহলে দৌড়ে কে কে ছিলেন। এক নম্বরে ছিলেন অধীর চৌধুরীর পছন্দের লোক এবং পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, যিনি দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত এবং সোনিয়া গান্ধী পরিবারের সাথেও যুক্ত, এবং আমাদের কংগ্রেসের একসময় এখানে পরিষদীয় দলের নেতাও হয়েছিল। ছিলেন আমাদের শঙ্কর মালাকার, উত্তরবঙ্গের নেতা, যিনি দার্জিলিং জেলা বা জেলার কংগ্রেসের প্রেসিডেন্ট। দৌড়েছিলেন কংগ্রেস থেকে আসা, সিপিএম থেকে আসা প্রাক্তন সিপিএম এর মন্ত্রী আব্দুল সাত্তার, যিনি সোমেন মিত্রর হাত ধরে গিয়ে সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছিল এবং প্রদেশ কংগ্রেসে জয়েন করেছিল। দৌড়ে ছিলেন কিছুটা শুভঙ্কর সরকার, এবং বলতে কি বলবো, প্রদীপ ভট্টাচার্য ছিলেন এই বয়সেও, তিনিও প্রাক্তন সভাপতি। আর আব্দুল মান্নান প্রথম থেকেই বলছিলেন তিনি এর মধ্যে নেই। এখন আছেন কি নেই এটা আব্দুল মান্নান নিজেই বলতে পারবেন, সম্ভবত আলোচনা হচ্ছিল তার নামটা নিয়েও, কিন্তু আলোচনা হচ্ছিল, তার নামও ছিল। এই বাছাই পর্বে প্রাথমিকভাবে এই কজনের মধ্যে থেকে কংগ্রেসে কাউকে বেছে নিতে হতো। অধীর চৌধুরী সেই বাছাইয়ের ক্ষেত্রে আমার কাছে যতদূর খবর, অধীর চৌধুরী, নেপাল মাহাতো, প্রদীপ ভট্টাচার্য, দুজন না হলে শুভঙ্কর সরকার, এইভাবে ব্যাপারটা দেখছিলেন, শঙ্কর মালাকার নয়। কংগ্রেসের এখানে যিনি অবজারভার, মীর, কাশ্মীরের প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি সাত্তারের পক্ষে ছিলেন। খাড়গে বা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরাও প্রথম থেকে সাত্তারের পক্ষে ছিলেন। কারণ প্রথম কথা, সাত্তারের জেলা হচ্ছে মালদা। মালদা জেলায় কলকাতায় অধ্যাপকের চাকরি করলেও এবার মালদা জেলায় কংগ্রেসকে একটা লোকসভা কেন্দ্র জিতিয়েছে এবং আর একটা লোকসভা কেন্দ্রে 4 লক্ষর কাছাকাছি কংগ্রেস ভোট পেয়েছে। আর তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আছে, মুসলিম লিডার, এবং মুসলিম নতুন শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আব্দুল সাত্তারের একটা জনপ্রিয়তা আছে। প্রদীপ ভট্টাচার্য প্রায় 78 বছর বয়স, এর আগে একাধিকবার প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, এমপি ছিলেন, কিন্তু তার মোবিলিটি অতটা নয়, বয়সের দিক থেকেও বেশি। নেপাল মাহাতো
কংগ্রেসের পোড় খাওয়া নেতা, বাঘমুন্ডি জেলা পুরুলিয়ার ওই অঞ্চলে নেপাল মাহাতের কথাই প্রায় শেষ কথা। কিন্তু রাজ্যের বাকি অংশের লোকেরা কতটা মানবেন, শহরে মানুষ, সেটা নিয়ে একটা সংশয় ছিল। এবং পুরুলিয়া জেলার ওই পার্টিকুলার পকেট ছাড়া কংগ্রেসের সেভাবে ভোট ব্যাংক নেই। আর শঙ্কর মালাকার দার্জিলিং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি জেলায় তার প্রভাব আছে, কিন্তু দক্ষিণবঙ্গের নেতারা অতটা কিছু মানেন না। হোয়ারা শুভঙ্কর সরকার সেই দিক থেকে কংগ্রেসের রাজনীতিতে এমন একজন নেতা যিনি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, কিন্তু তিনি কংগ্রেসের যে অল ইন্ডিয়া ছাত্র সংগঠন রয়েছে এনএসইউ, তার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে যুব নেতা হন, বিভিন্ন রাজ্যের অবজারভার হন, দিল্লির সাথে সম্পর্ক ভালো, বরানগরের বাসিন্দা আদিতে, কলকাতার বাসিন্দা, খাস কলকাতারই বাসিন্দা, কলকাতার বাসিন্দার মধ্যে দক্ষিণ কলকাতা না, মাইন্ড ইট, মানে আমার ভালো লাগে শুভং, আমিও বরানগরের, হ্যাঁ মানে খাস কলকাতারই বাসিন্দা, আমি সেটাই বললাম। খাস খাস হ্যাঁ, শুভঙ্কর কোনো ভোটে না জিতলেও শুভঙ্করের দাদা দীপঙ্কর সরকার বরানগর কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল। এই হচ্ছে শুভঙ্করের প্রোফাইল, শিক্ষিত ছিল, সকলের সাথে সম্পর্ক ভালো, ব্যবহারের দিক থেকেও ভীষণ ভালো, ব্যবহারের দিক থেকেও ভীষণ ভালো, এবং টিভিতে একসময় পরিচিত মুখ ছিল। এই হচ্ছে শুভঙ্করের প্রোফাইল, এবং সেইভাবে কোনো পার্টিকুলার গোষ্ঠীতে নেই। এছাড়া কিছুটা পিছিয়ে থাকলেও কাল্টু, অর্থাৎ অমিতাভ চক্রবর্তী ছিলেন প্রিয়দার একদা ঘনিষ্ঠ, পরে প্রিয় বিরোধী, একসময় অধীরদের ঘনিষ্ঠ, অধীর বিরোধী ইত্যাদি। এদের মধ্যে থেকে পিক অ্যান্ড চুজ করে এনিওয়ে তারা শেষ পর্যন্ত শুভঙ্কর সরকারকেই বেছে নেন, কালকে রাত্রিবেলা ঘোষণা করা হয়। এখন কেন বাঁচা হয়েছে তার পেছনে একটা লবির কাছ থেকে শোনা খবর যে আব্দুল সত্তার যেহেতু অনেকটা এগিয়ে ছিলেন এবং দিল্লিতে গিয়ে একাধিকবার তিনি কংগ্রেস হাইকমান্ড তাকে ডেকে পাঠিয়েছিল, কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশের ঘটনার পরে, বাংলাদেশের যে প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থাটা তৈরি হয়েছে, মুসলিম একটা সাম্প্রদায়িকতা বাংলাদেশে বেড়েছে, হিন্দুদের একটা বড় সেকশন অত্যাচারিত হয়েছে, অধীর চৌধুরীর একটা রিজার্ভেশন ছিল, এবং তিনি বলেন এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে কোনো মুসলিমকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা কংগ্রেসের ওপরে সর্বভারতীয় ক্ষেত্রেও একটা হিন্দু ভোটের ওপর প্রভাব পড়তে পারে, এবং এইটাকে বিজেপি কাজে লাগাতে পারে, এবং পশ্চিমবঙ্গেও প্রভাব পড়তে পারে। যদিও আমরা দেখেছি যে কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেইটা উত্তর দিনাজপুর জেলা, রায়গঞ্জ কেন্দ্রিক, মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা এবং পাটলি বীরভূম, এই চারটি জায়গাতেই কংগ্রেস যা ভোট পাওয়ার পেয়েছে সীমাবদ্ধ। দক্ষিণবঙ্গে কংগ্রেসের কোনো ভোট ব্যাংক নেই। আর দুটো পকেট দুটো জেলায় আছে, একটা পকেট হচ্ছে নেপাল মাহাতো কেন্দ্রিক পুরুলিয়া জেলায় কিছু, আরেকটি আছে বসিরহাট জেলায়, এই মানে বসিরহাট সাব ডিভিশন বা উত্তর চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে, আর কলকাতার কিছু মুসলিম অধ্যুষিত বা দক্ষিণ কলকাতার কিছু বনেদি সম্প্রদায়, উত্তর কলকাতা বনেদি সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের একটা প্রভাব রয়েছে। এই প্রেক্ষাপটে শুভঙ্কর প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছে। হওয়ার পরে তাকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল কাঁটার মুকুট, শুভঙ্কর বলছে না, মুকুটটা খুব ভারী। আমার সাথে শুভঙ্করের আগে দুপুরবেলা কথা হয়, এবং শুভঙ্কর নিজেও এই এত গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ অবস্থায়, আমি শুভঙ্করকে স্বাভাবিকভাবেই কনগ্রাচুলেশন করি, বহুদিনের পরিচিত, এবং শুভঙ্কর এমন একজন নেতা, আমার মনে আছে আমি আনন্দবাজার অফিস থেকে প্রায়শই যে মিনি বাসে করে ফিরতাম, দক্ষিণেশ্বর মিনি বা আড়িয়াদহ মিনি, শুভঙ্কর বড় রকম মিউনিসিপালিটির কাছে থাকতো, তো পেছনের সিট থেকে হঠাৎ প্রচুর বলে ডেকে উঠলো শুভঙ্কর সরকার। তা কংগ্রেসের ও তখন এত জমানা খারাপ ছিল না, কোন নেতা যে বাসে করে যাতায়াত করে এটাতে, এবং ওই পরিচ্ছন্ন একটা ধুতি পাঞ্জাবি পরে পেছনের সিট থেকে বাসে, একাধিক দিন আমরা শেয়ার ট্যাক্সিতেও এসেছি। তো এই রকম নেতা, মানে এইটা নয় যে গাড়ি বাড়ি সমৃদ্ধ মাটিতে নেমে, শুভঙ্কর এমনি হ্যাঁ সব আমরা যতটুকু দেখেছি অত্যন্ত মানে অত্যন্ত ডাউন টু আর্থ, সেদিক থেকে ডাউন টু আর্থ। এখন শুভঙ্করকে ওপরে যে কথাটা কাল থেকে মিডিয়ায় চলছে, যে শুভঙ্কর আশায় যে অধীর জমানো শেষ হলো, এবং তৃণমূলের যেটা তুমি বললে যে কর্মীরা উৎসাহিত, যে প্রবল মমতা বিরোধিতা যে প্রদেশ কংগ্রেস করত, সেই অংশে হয়তো কিছুটা ভাটা হবে। সিপিএম এর সাথে যে গভীর গাঢ় সম্পর্ক অধীর চৌধুরী আমলে তৈরি হয়েছিল, সেটাতে হয়তো পরিবর্তন আসতে পারে। শুভঙ্করের সাথে আমার প্রাথমিকভাবে যেটা কথা হয়েছে, খুব সুস্পষ্টভাবে কথা হয়েছে। নাম্বার ওয়ান, ওর বক্তব্য যে এটা মিডিয়া একটা হঠাৎ করে এমন ন্যারেটিভ তৈরি করছে, যে আমি নিজেই খুব বিচলিত হয়েছি। আমাকে করার আগে বা পরে কোনোভাবেই কংগ্রেস হাইকমান্ড বলেনি যে তোমার সাথে লেফটের সম্পর্ক ভালো করো বা খারাপ করো, বা মমতার প্রতি দুর্বলতা দেখাও বা না দেখাও, এরকম কোনো অবস্থানই বলেন।
শুধু আমাকে একটাই কথা বলা হয়েছে যে তুমি কংগ্রেসকে শক্তিশালী করো। এখন দেখো, পশ্চিমবঙ্গের যা বাস্তব পরিস্থিতি, তাতে কংগ্রেসকে শক্তিশালী করতে হলে দক্ষিণবঙ্গের যে মূলত যে অংশ, মমতা কলকাতা কেন্দ্রিক যদি আমরা 150-200 কিলোমিটার একটা রেডিয়াস টানি, সেখানে সরাসরি বিজেপি বনাম তৃণমূলের লড়াই। এবার কংগ্রেসের অস্তিত্ব, কংগ্রেস বিজেপি তৃণমূলের লড়াই পার্টলি মুর্শিদাবাদ জেলা একসময় খুবই বেশি ছিল, কিন্তু সেই ভাঙনটা মমতা ব্যানার্জি শুভেন্দুর হাত ধরে করিয়ে দেয়, অধীরের ক্ষমতা চলে যায়। কিন্তু আমরা এই লোকসভাতেও দেখলাম মুসলিম ভোটারদের একটা বড় অংশ বা হিন্দু ভোটারদেরও কিছু অংশ তারা কংগ্রেসকে মালদা জেলা এখনো ধরে রেখেছে, এবং উত্তর দিনাজপুরেও তাদের সাপোর্ট বেস রয়েছে। আর একটা যে আমরা দেখলাম যে বীরভূম জেলাতেও তাদের লোকসভা ক্যান্ডিডেট প্রার্থী ভালোই ভোট পেয়েছে, লক্ষাধিক ভোট পেয়েছে। অর্থাৎ মুসলিম যে সাপোর্ট, যেটা রাহুল গান্ধী কংগ্রেসকে কেন্দ্র করে দেখা যায় সর্বভারতীয় ভাবে, তার কারণ বিজেপির যে নরেন্দ্র মোদী অমিত শাহ যে রাজনীতি, সেটা একেবারেই মুসলিম বিরোধী, একটা হিন্দুত্ববাদী রাজনীতি, তার বিরুদ্ধে তারা রাজনীতি করে, এবং সর্বভারতীয় প্রেক্ষাপট দেখেই তারা লোকসভা ভোটে ভোট দিয়েছে। কিন্তু গত বিধানসভা ভোটে এই ভোটাররাই কিন্তু বিজেপিকে ঠেকাতে তারা মুর্শিদাবাদ এবং মালদা জেলায় ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। এই একটা প্রেক্ষাপট মাথায় রাখতে হবে যে সামনে কিন্তু লোকসভা ভোট নয়, সামনে পঞ্চায়েতের ভোট আছে, সামনে বিধানসভার ভোট আছে, আরজিকরের হ্যাঁ পুরসভার ভোট আছে কিন্তু কিন্তু আমি বৃহত্তর যেহেতু বিধানসভার কথাই এখানে মাথায় রেখে সব বলা হচ্ছে, যে করা হয়েছে যে 1.5 বছর বিধানসভার, আর 1.5 বছরও প্র্যাকটিক্যালি বাকি নেই, মানে ভোটে কাঠি ভরতে যদি আমরা ধরে নিই ফেব্রুয়ারি 2026 ভোট ডিক্লেয়ার হবে, সেপ্টেম্বর হয়ে গেল, 3 আর 2 5 মাস, 1 বছর 5 মাস সময়। তো সেই ক্ষেত্রে তাহলে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ায়? আমার সাথে কংগ্রেসের নবীন এবং প্রবীণ বহু নেতার সাথে ইতিমধ্যে আজকে, বিশেষ করে এই ইউটিউব চ্যানেলে আসার আগে এবং তোমার সাথে কথা বলার আগে আমার কথা হয়েছে, তাদের মধ্যে থেকে যে ব্যাখ্যাটা উঠে এসছে যে মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে জোট যে অবস্থায় হয়তো লোকসভা ভোটে করত, কিন্তু গত বিধানসভা ভোটে তো কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট মালদা বা মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে জেতেনি, তাহলে তার বিধায়কগুলো তো মমতা ব্যানার্জি অথবা বিজেপি, তাহলে সে হঠাৎ করে কংগ্রেসকে আসন ছাড়তে যাবে কেন, বা কোথায় বা ছাড়বে? দক্ষিণবঙ্গে তাহলে ছাড়ার প্রশ্ন ওঠে না, কারণ দক্ষিণবঙ্গে কংগ্রেসের কিছু নেই। এখন এটা গেল তৃণমূল পার্টি। সিপিএম এর পার্টি কি? সিপিএম পার্টির হচ্ছে এই যে জোট গড়ে উঠেছিল, সেটা কংগ্রেসের ঘাড়ে চেপে সিপিএম কিছু আসন জিততে পারে, কিন্তু সিপিএম এর ঘাড়ে চেপে কংগ্রেসের জেতা আসনের জায়গায় নেই, কারণ দক্ষিণবঙ্গের এমন কোনো আসন নেই যেখানে সিপিএম এর 30% একার ভোট বা 35% একার ভোট কংগ্রেসের 4-5% যোগ করে তারা আসন জিততে পারে। কিন্তু হোয়ারাস লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেসের যা রেজাল্ট হয়েছে, তাতে তাদের 25% 30%-এর কাছাকাছি কিছু কিছু বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে, এবং 11টি, আই স্পেসিফিক্যালি সে 11টি বিধানসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস 1 নম্বর পজিশনে আছে। 11টি বিধানসভা কেন্দ্র এই জেলাগুলো ওয়ার্ডের হিসেব। তাহলে সিপিএম এর ভোটের সাথে যদি তাদের ভোট যোগ হয়, তাহলে কংগ্রেসের জেতার সম্ভাবনা। আবার তৃণমূলের সাথে যদি কংগ্রেসের জোট হয়, তাহলে 11 থেকে বেরো তারা 15-16টা আসন জিততে পারে। এইরকম একটা প্রেক্ষাপট মাথায় রেখে হয়তো তৃণমূলের লোক মনে করতে শুরু করেছে যে আমরা যদি আগামী দিনকে বিজেপিকে রোধ করতে যদি কংগ্রেসের সাথে তাদের জোট হয়, তাহলে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট যেটুখানি মানে বিভাজিত হবে, সেইটা হবে না, টোটাল পড়বে কংগ্রেসের, এবং কংগ্রেসের সাথে আসার ফলে কিছু হিন্দু সেকুলার ভোট, যেটা হয়তো অনেক সময় কংগ্রেস আলাদা করে পেত, সেটাও তারা গেইন করবে, যেটা তীব্র মমতা বিরোধী। অর্থাৎ আমরা কিছু আসন বাড়তে পাবো, তৃণমূলের এটা আসন। এইবার আমরা লক্ষ্য করে দেখি যে শুভঙ্করকে যে বলা হয়েছে যে তোমাকে শক্তিশালী করতে হবে, আজকে প্রদেশ কংগ্রেসের রিয়াকশন সাধারণত, আমার অতীতে যে প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ হয়েছে, যখন প্রিয়রঞ্জন দাসমুন্সি অসুস্থ হয়েছিলেন, তারপরে এক সময় করা হয়েছিল, তোমরা জানো যে অধীর চৌধুরীকে। অধীর চৌধুরী যেদিনকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো, আমার মনে আছে আমি প্রদেশ কংগ্রেস অফিসে, বিশাল ক্রাউড, রাস্তার ধারে মঞ্চ বাঁধা হয়েছিল, লোকারণ্য, অধীর চৌধুরী সেখানে প্রদেশ কংগ্রেস রাজার মতো এলো। তখন কিন্তু মুর্শিদাবাদ জেলা অধীর একচ্ছত্র অধিপতি অধীর, এবং বিরাট সংবর্ধনা পেয়েছিল। তারপরে সোমেনদার হাতে ক্ষমতা আসে, সোমেনদা মারা যান, এবং সোমেন মিত্র যাই করুক না কেন, তার ওয়েটেই কিছু লোকজনকে জোগাড় করে নিতেন, তাকে কেউ না করতে পারতো না।
ফলে তিনিও একটা ছিলেন। কিন্তু আজকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস অফিসে প্রেস কনফারেন্স যখন করেছে, প্রদেশ কংগ্রেসের পুরনো কোনো নেতা শুভঙ্করের পাশে বসে, আই এম সরি টু সে। অর্থাৎ যে দলটা বিধানসভায় শূন্য, যে দলটার 5-6%-এর বেশি কার্যত সারা রাজ্যে ভোট নেই, 3টে জেলা বাদ দিয়ে, সেই দলের না প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, আমি শুনেছি সকলকেই শুভঙ্কর ফোন করে রিকোয়েস্ট করেছিল। অধীর চৌধুরী আজকে তার ডাকে হাওড়ার একটা মিছিলে চলে যায়, যেখানে অসিত মিত্র ছিলেন, প্রাক্তন এআইসিসি সদস্য, প্রাক্তন বিধায়ক, বিধানসভার তার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। অসিত মিত্র ছিলেন, আশুতোষ ছিল, এবং অধীর চৌধুরী প্রচুর লোক নিয়ে হাওড়া জেলায় যে জাস্টিস ফর আরজিকর মিছিল করে। প্রদীপ ভট্টাচার্যের শরীর খারাপ, তিনিও যাননি। অন্যান্য আব্দুল সাত্তারকে সম্ভবত সে আমন্ত্রণ জানিয়েছিল কিনা আমি জানি না। আব্দুল মান্নানকে সাথে কথা হয়েছিল, আব্দুল মান্নান তার পক্ষেও নেই, বিরুদ্ধেও নেই, এরকম একটা তার অবস্থান। যদিও আশীর্বাদ সকলেই করেছে, অধীর চৌধুরী করেছেন, প্রকাশ্যে তো কেউ কিছু বলবেন না, কিন্তু যে ছবিটা ফুটে ওঠে, এমনকি দিল্লি থেকেও যে কেউ এসে কাশ্মীরের ইলেকশনের ফাঁকে মির আসতে পারতো, বা দিল্লির কোনো এআইসিসি সেকেন্ড কোন অবজারভার তারাও ছিলেন না, ছিল যারা, তারা কেউই পরিচিত মুখ নয়। অর্থাৎ শুভঙ্কর একটা লোন ফাইট মানে ম্যান হিসেবে শুভঙ্করকে কিন্তু প্রদেশ কংগ্রেসের দায়িত্বটা নিতে হবে। এমনকি সিপিএম এর কোন লোকও শেষ পর্যন্ত কতটা তাকে অভিনন্দন জানিয়েছে আমি বলতে পারবো না, তারাও বুঝতে পারছে না কি হবে। ইন দ্য মিন টাইম কুণাল ঘোষ দেখলাম, তৃণমূলের মুখপাত্র, তিনি বলছেন হ্যাঁ ওর তো একটা বড় সম্ভাবনা আছে, মানে একটা পজিটিভ ইন্ডিকেশন, যেহেতু তৃণমূল কি ভাবছে না ভাবছে, মানে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিফলন আসছে, সোশ্যাল মিডিয়াতে বিক্ষুব্ধ তৃণমূল এবং অফিসিয়াল তৃণমূল দুটোই কিন্তু কুণাল কি বলছে তার উপরেই নির্ভর করে, আমরা বুঝতে পারি। মানে বিক্ষুব্ধ তৃণমূল কি বলছে, আবার সরকারি তৃণমূল কি বলছে, দুটোই কুণালের মাধ্যমেই জানা যায়, মানে ভেন্টিলেট হয়। তো সে বলেছে এবং সোশ্যাল মিডিয়াতেও আসছে। এইরকম একটা প্রেক্ষাপটে শুভঙ্কর বসেছে। এইবার যদি দেখা যায় যে শুভঙ্করকে, তাহলে কি করতে হবে? শুভঙ্করকে কংগ্রেসের যে জায়গাগুলোয় শক্তি এখনো কিছু আছে, সংঘবদ্ধ শক্তি আছে, সেই জায়গাগুলোকে তাকে তার মতো করে জেলা সম্পাদক চয়েস করতে হবে। 1.5 বছরের মধ্যে সেই জেলা সম্পাদকদের ক্ষমতা দিতে হবে, ব্লক নেতাদের চেঞ্জ করতে হবে, বা তাদেরকে ক্ষমতায় দিতে হবে যারা দীর্ঘদিন ধরে পার্টি করছে। অর্থাৎ একটা মাটি যেটা হয়, একটা গাছ নতুন পুঁতলে গাছটা যদি গ্রোথ না হয়, আমি নতুন সার দিই, জল দিই, তাহলে মাটিটাকে আমাকে যেরকম নিংড়াতে হয় তাহলে নিংড়াতে হবে। কিন্তু কে তাহলে ক্ষমতা ছাড়বে? আমাদের রায়গঞ্জে বসে আছে মোহিত বাবু, তিনি উত্তর দিনাজপুরের প্রদেশ কংগ্রেসের জেলা সম্পাদকের পদ ছাড়বেন না। ওদিকে দার্জিলিং জেলায় কেন্দ্রিক কংগ্রেসের যেটুখানি ক্ষমতা আছে, শঙ্কর মালাকার বসে আছেন বছরের পর বছর, তিনিও ছাড়বেন না। নেপাল মাহাতো আছেন পুরুলিয়া জেলায়, তিনিও ছাড়বেন না। প্রদীপ মজুমদার আছে উত্তর 24 পরগনা জেলায়, যে দমদম কেন্দ্রিক শহরে যে কংগ্রেসের কোন একটা মিছিল র্যালি হলে 10,000 লোক দেয়, সেও ছাড়বে না। বসিরহাটে মানে অসিত মজুমদার চলে আসার পরে অমিত মজুমদার আছে, তাকেও ছাড়বে। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। এই যে পরিস্থিতিটার কথা তুমি বললে, এটা তো সত্যি খুব শুভঙ্করের পক্ষেও খুব স্বস্তির কারণ নয়। তো এইটা যখন এই পরিস্থিতিটা নিশ্চয়ই দিল্লির যারা তাকে বসালেন তারাও নিশ্চয়ই একটু আঁচ পেয়েছেন। তাহলে তারা শুভঙ্করকে তারা পছন্দ করলেন কেন? এর পেছনে কি তোমার কি বিশ্লেষণ এটাতে? না, আমার বিশ্লেষণের থেকেও লিডাররা কি বলছে আমি তাদের কথা থেকে আমার যা মনে হয়, শুভঙ্কর এমন একজন নেতা যে কোনো পার্টিকুলার গোষ্ঠীবদ্ধ নেতা নয়। আচ্ছা, শুভঙ্করকে সকলেই, সে কাল্টু থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তীও তুই বলে, মান্নানদাও তুই বলে, অধীরও তুই বলে, সকলেই তুই তোকারির সম্পর্ক, এবং সবাই তাকে জুনিয়র হিসেবেই দেখে এবং সামনাসামনি তাকে স্নেহ করে বা কিছু বলে ইত্যাদি। মানে শুভঙ্করের গায়ে কিন্তু এইরকম কোনো স্ট্যাম্প মেরে দেওয়া যাবে না যে ও এই গোষ্ঠী বা এই নেতাকে ও আলাদা করে প্রায়োরিটি দেয়। শুভঙ্কর দিল্লি কেন্দ্রিক রাজনীতি করেছে, দীর্ঘদিন এনএসইউ এর প্রেসিডেন্ট ছিল, সেই অর্থে তার এখানকার জনভিত্তি তেমন নেই, জনভিত্তি নেই, কিন্তু আবার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও কিন্তু সে নেই, সেটাও নেই। 2 নম্বর হচ্ছে শুভঙ্করের ঘোরতর তৃণমূল বিরোধিতার জায়গাও যেরকম নেই, আবার ঘোরতর সিপিএম প্রীতিও সেরকম ভাবে নেই।
বোঝা গেল? মানে পার্টিকুলারলি যে সিপিএম এর সাথে গেলে আমার যেতেই হবে কারণ আমি মমতাকে দেখতে পারিনি, এরকমও নেই। আবার আমাকে মমতার সাথে যেতেই হবে কারণ এক সময় এই সিপিএম আমাদের কংগ্রেস কর্মীদের উপর প্রচুর অত্যাচার করেছে, খুন করেছে, হাত কেটে দিয়েছে, ফলিডল ঢেলেছে, প্রবল অত্যাচার করেছে, 21শে জুলাই গুলি চালিয়েছে, তাই জন্য মমতার সাথে যেতে হবে, এরকম কোনো কম্পালশন নেই। অর্থাৎ পরবর্তী প্রেক্ষাপট বিচার বিবেচনা করে, সর্বভারতীয় রাজনীতি বিচার বিবেচনা করে কংগ্রেস হাইকমান্ড, পার্টিকুলারলি বলা যায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খাড়গে এবং আরো যারা নেতৃত্বে রয়েছেন, তারা যে সিদ্ধান্ত নেবেন পরবর্তী জোটের ক্ষেত্রে, সেই জোটের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত ক্যারি আউট করার পক্ষে শুভঙ্করের কোনো রিজিডিটি সেভাবে থাকবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত মনে করছে না। এই তার মানে আমি একটু সরল করে যদি বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে দিল্লি মনে করছে তারা যে সিদ্ধান্ত নেবে এখান থেকে তার কোনো প্রতিবাদ অন্তত উঠবে না, তার সেটা শুভঙ্কর তার স্ট্যাম্প মানে দিল্লির শিলমোহরটা লাগিয়ে দেবে। এবং দিল্লি, তার কারণ হচ্ছে অধীরের যে প্রবল দাপট ছিল, অধীরকে বানানো যাচ্ছিল না যে মমতার সঙ্গে থাকার, সেটা শুভঙ্কর করবে না। আমি শুধু একটাই কথা বলি, লোকসভা ভোটে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট ওয়াজ অলমোস্ট ফাইনাল। রাহুল গান্ধী 6টা আসনে স্টিক করেছিল, মমতা ব্যানার্জি প্রথমে 2টি, পরে 4টি আসন দেওয়ার ক্ষেত্রে স্টিক করেছিল। অধীর চৌধুরী তখন বলেন যে আপনারা যদি মমতা ব্যানার্জির সাথে কোনো জোট করেন, আমি এই মুহূর্তেই কংগ্রেস থেকে মানে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করে সরে যাচ্ছি, আমাকে রেখে মমতা বা তৃণমূলের সাথে কোনো আলোচনা করা যাবে না। রিজিডিটিটা এতটাই ছিল। এবং আজকে কংগ্রেসের যা অবস্থা, লোকসভার আগে কংগ্রেসের সেই অবস্থা ছিল না। আজকে কংগ্রেসের যে অবস্থা, লোকসভা তারা বার্গেন করতে পারে অন্তত প্রদেশ কংগ্রেসের নেতাদের সাথে, তখন কংগ্রেসের এমন একটা অবস্থা ছিল, অধীর চৌধুরী ছিলেন লোকসভার দলনেতা, তিনি যদি ছেড়ে চলে যেতেন পদত্যাগ করে, সেটা একটা বার্তা যেত ভুল। তিনি বিজেপিতে গেলেন, কি নির্দল দাঁড়ালেন, দ্যাট ইজ অ্যানাদার থিং, বা কিছুই করলেন না, এই ভুল বার্তাটা দিতে চাইনি। ফলে ফাইনালি এই শর্তেই রাজি হয়েছে। আপনারা পরবর্তীকালে দেখে থাকবেন, মমতা ব্যানার্জি কিন্তু একাধিকবার বলেছে যে কংগ্রেসের সাথে আমার জোট কিন্তু আমি ভাঙিনি, ভেঙেছে কংগ্রেস, পার্টিকুলারলি একটি নেতা। আমি এখানে একটা, তোমার যেহেতু সময় শেষ হয়ে এসেছে, একটা আমি দ্রুত তোমাকে একটা প্রশ্নের একটা তোমাকে বিশ্লেষণ করতে বলবো। সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর এখন রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি? না, আমি যেটুকুনি শুনেছি যে আগামী লোকসভা বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েতের ভোটে কি হবে, কারা প্রার্থী হবে, কিভাবে হবে, মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অধীর চৌধুরী সে বজায় থাকবে, এটাই হচ্ছে একটা প্রাথমিক ডিল। অর্থাৎ দেখা গেল মানে অধীর চৌধুরী রবিনহুড, অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় সিপিএম এর বিরুদ্ধে একা লড়ে কংগ্রেসকে দাঁড় করিয়েছেন, প্রণববাবুকে লোকসভায় পাঠিয়েছেন। অধীর চৌধুরী একটা মিথ, অধীর চৌধুরী একা মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে একের পর এক বিধানসভা জিতেছেন। এই ঘটনা তো ঘটেছে এবং অত্যন্ত দক্ষ সংগঠন, একসময় জেলাটা তার হাতের মধ্যে ছিল, যদিও পরবর্তীকালে ডেভিড থেকে শুরু করে কাঁড়ি কাঁড়ি তার হাতে তৈরি করা নেতারা তার পেছনে ছুরি মেরেছে বা তার কাজে ক্ষুব্ধ হয়েছে, দলত্যাগ করে চলে গেছে, সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে তৃণমূলে, এ ঘটনা আমরা দেখেছি। কিন্তু অধীর চৌধুরীকে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় অধীর এই রাজনীতি করতে গিয়ে, যেরকম একসময় আমাদের অতীশ সিংহের লোকেদের বিরুদ্ধে জোড়া পাতায় দাঁড় করিয়ে দিয়েছিল ক্যান্ডিডেট, অধীর জানে যে আমি বিক্ষুব্ধ পারি। তা যদি দেখা যায়, হয়তো আমার আজকের দিনে এটা জাস্ট আলোচনার করার জন্য আলোচনা, কি হবে আমি জানি না, কিন্তু যদি দেখা যায় তৃণমূলের সাথে হয়তো 12-15-20টা সিট নিয়ে কংগ্রেসের অ্যাডজাস্টমেন্ট হলো, তর্কের খাতিরেও ধরে নিলাম, এবং মুর্শিদাবাদ জেলায় 3টে সিট কংগ্রেসকে দেওয়া হলো, বাকি সিটে তৃণমূল ক্যান্ডিডেট দিল, তখন কিন্তু অধিক জোড়াপাতা দাঁড় করিয়ে দিতে পারে। এইটা হচ্ছে ব্যাপার। একটাই শুধু কথা বলবো, একটাই কথা বলবো, শুভঙ্কর এখনো পর্যন্ত কোনোদিন নির্বাচিত প্রতিনিধি হয়নি, বিধানসভায় না, জেতেনি,
জেতেনি তো, হ্যাঁ হেরে গেছে। নির্বাচিত প্রতিনিধি হয়নি। ওর দাদা বরঞ্চ বরানগর কোঅপারেটিভের চেয়ারম্যান হয়েছে ভোটে জিতে, সিপিএম কে হারিয়ে জিতেছে, কিন্তু শুভঙ্কর জেতেনি। শুভঙ্করেরও স্বাভাবিকভাবে একটা ইচ্ছে থাকতে পারে পরবর্তীকালে বিধায়ক হওয়া, সাংসদ হওয়া, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে। এখন কি হবে সেটা আমাদের ভবিষ্যতের গর্বে নিহত। আমি যদি তর্কের খাতিরে এটা ধরেই নিই যে তুমি যেরকম একটা ইঙ্গিত দিলে যে অধীর চৌধুরী যে রিজিড জায়গাটায় চলে গেছিল, হয়তো শুভঙ্কর সেটা যাবে না এবং দিল্লি হয়তো অনেকটা নমনীয় হতে পারবে মমতা সম্পর্কে। সেক্ষেত্রে বামেদের অবস্থানটা যেখানে রয়েছে, বামেদের কি খুব ক্ষতি হয়ে যাবে যে এই জোটটা যদি ভেঙে যায়, যদি কংগ্রেসের সঙ্গে বামেদের? হ্যাঁ, বামেদের অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, দক্ষিণবঙ্গের ছাড়া বামেদের কোনো অস্তিত্ব নেই, এবং দক্ষিণবঙ্গের যে জায়গাটায় বামেদের অস্তিত্ব রয়েছে, এই শ্রীরামপুর, এই উত্তর চব্বিশ পরগনার কিছুটা পাটলি ব্যারাকপুর, কিছুটা দমদম, কিছুটা যাদবপুর, এই যে চারটে, এই তারাই, তাদের একটা বড় সেকশন কিন্তু এই আরজি করের ঘটনায় রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, তারা অ্যারেস্ট হয়েছেন অনেকে। এই সেকশনটার ভোটে তো কিছু যায় আসে না, জামানত বাজেয়াপ্ত ছাড়া পাওয়ার কিছুই নেই। কংগ্রেসের সাথে যদি মানে সিপিএম এর হারানোর অনেকটা আছে, কিন্তু জেতার কিছু নেই। মানে জোট যদি ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত কিন্তু সিপিএম বেশি হবে। তোমার খেয়াল করতে হবে, অধীর চৌধুরী কিন্তু মুর্শিদাবাদ জেলায় চলে গেছিল ভোট লড়তে, দক্ষিণবঙ্গের কোথাও, কিন্তু এই মোহাম্মদ সেলিম কিন্তু চলে গেছিল অধীর চৌধুরী জেলায় ভোট লড়তে। তার কারণ সেখানে কংগ্রেস তাকে সাপোর্ট দিতে কংগ্রেসের এই সাপোর্টে কিন্তু জেতাহারা হতে পারে সিপিএম এ, সিপিএম এর ভোটটা কিন্তু সেই জায়গায় কোথাও নেই। আর একটা কথা মনে রাখতে হবে, কংগ্রেসের সাথে সিপিএম এর এই সুসম্পর্কের পেছনে একটা বড় ভূমিকা নিত সীতারাম ইয়েচুরির সাথে রাহুল গান্ধীর বা গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পর্ক। সীতারাম ইয়েচুরির মৃত্যু কিন্তু একটা বড় রকম কিন্তু ফাটল ধরিয়ে দিল। দলে কে দায়িত্ব পাবে না পাবে, প্রকাশ কারাত লবেই পাক বা কেরল লবেই পাক, তাদের সাথে কিন্তু কংগ্রেসের যে হবনমিং থাকবে আগামী দিন, এটার কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে, মানে থাকবেই এটা সুনিশ্চিত করে বলা যায়। সুতরাং দিল্লি যেমন বলবে, এখানকার প্রদেশ কংগ্রেস তেমনই চলবে। এবার শুভঙ্কর কিভাবে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করবে বা বাড়াবে, সেটা আগামী দিনকে আমরা দেখতে পাবো কতটা কি হয়। শুভঙ্কর অত্যন্ত অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় এমন দায়িত্ব পেয়েছে, আজকের প্রেস কনফারেন্স বুঝিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেসের বাঘা বাঘা ঘাঘু নেতারা, তারা নানা রকম ভাবে ডায়া বায়া, তারপর এটাকে মানে খুব যে গ্ল্যাডলি নিয়েছে কিন্তু সেটা মনে হচ্ছে না। সুতরাং কি দাঁড়াবে এটা কিন্তু আমাদের দেখতে হবে। রাদার যে কারণে তৃণমূলের লোকেরা একটু উৎসাহিত, যে এই যে নাগরিক আন্দোলন সব মিলিতেই ভাবে তো মমতা চাপে পড়েছে, সেই ক্ষেত্রে তীব্র কংগ্রেসের যে তীব্র মমতা বিরোধিতার ধার যদি একটু হলেও কমে, 5% হলেও যদি কমে, সেটা তো তাদের পক্ষে কিছুটা রিলিফ বটেই। যে কারণে তুমি যে কথা বললে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে তৃণমূলের লোকেদের, অনেকটা সফট পোস্ট, অধীর জমানা শেষ, সেইটার কারণ সেইটা। ঠিক এই যে তুমি একটা ছোট্ট কথা বললে এর মধ্যে, সেটা হচ্ছে যে যখন শুভঙ্কর প্রেস কনফারেন্স করছেন বিধান ভবনে, তখন অধীর তিনি হাওড়ায় অসিতদার সঙ্গে তিনি কিন্তু ওখানে মমতা বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। হ্যাঁ, তার মানে একটা জিনিস হচ্ছে যে এখনই শুভঙ্কর যখন দায়িত্ব নিচ্ছে, তখনও অধীর চৌধুরী তার নিজের জায়গাটাতেই, নিজের অবস্থানেই কিন্তু প্রবলভাবে আছেন। তিনি কিন্তু সরে আসেননি, বা এখনই কিন্তু তার কোনো সরে আসার কোনো রকম কোনো সেরকম বার্তাও আমরা পাইনি। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে শুভঙ্কর পারবেন, যদি সেরকম দিল্লি চায় অধীরকে মমতা বিরোধিতার জায়গা থেকে সরিয়ে আনতে? এটা কি তোমার বিশ্লেষণটা কি এখানে? না, কংগ্রেসের সব দলেরই তো ব্লক স্তরে কিছু নেতা থাকে, সেই ব্লক স্তরের নেতারাই অ্যাকচুয়ালি কিন্তু দলের মূল মানে পিভট, তার উপরেই কিন্তু দলটা দাঁড়িয়ে থাকে। যেরকম তৃণমূলের যে ব্লক স্তরের নেতা, তাদের প্রত্যেককে নামে মমতা ব্যানার্জি চেনেন, প্রয়োজনে কাউকে বকেন, কাউকে টিকিট দেন, কেউ 2 নম্বরই করছে জানেন সেটা ছাড় দেন, আবার কাউকে শাসন করেন, পুলিশকে বলেন ইত্যাদি। কংগ্রেসের একমাত্র নেতা ছিলেন সোমেন মিত্র, যে দার্জিলিং থেকে ক্যানিং পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত প্রত্যেকটা দলে ব্লকে সোমেন মিত্র নিজস্ব লোক ছিল, এবং যার ফলে মানে তিনি তৃণমূলে চলে যাওয়ার পরেও আবার যখন ফিরে এলেন, তাকে গান্ধী পরিবারের আবার তাকে গ্রহণ করলেন এবং দায়িত্ব দিলেন।
কিছুটা প্রিয়রঞ্জন দাসমুন্সির ছিল। প্রণববাবুর কোনোদিনই ব্লক স্তরে ওই রকম যোগাযোগ ছিল না, প্রণববাবু লোক ছিল না। আর অধীর চৌধুরী দীর্ঘদিন থাকার দৌলতে ব্লকে নয় কিন্তু প্রতিটা জেলায়, অন্তত জেলা শহরগুলোতে অধীর চৌধুরীর লোক রয়েছে, যারা অধীর চৌধুরীর কথা শুনে রাজনীতি করবে। সেরকম কিছু লোক কিন্তু সেটা অধীর অনুগত কিন্তু প্রত্যেকটা জেলায় রয়েছে, কম বেশি কম বেশি কম বেশি কম বেশি রয়েছে। তারা ভালো করবে মনে করবে, তাদের দাদা যা বলবে তারা তাই করবে। সুতরাং শুভঙ্করের কিন্তু এইরকম জেলা ভিত্তিক হাতে কিন্তু লোক নেই। সুতরাং অধীর চৌধুরী যদি কোনো প্রোগ্রাম ইন্ডিভিজুয়ালি নেন তাহলে দেখবেন তাতে লোক হয়েছে। যেরকম আব্দুল মান্নানের একটা ভদ্র বাঙালি, একটা মমতা বিরোধী, একটা সেকুলার ভাবমূর্তির লোকজন সমস্ত জায়গায় রয়েছে। মান্নানদা গেলে সিপিএম এর লিখি হোক কি, হয়তো সে ঘোরতর মমতা বিরোধী এবং বিজেপি পন্থীও হতে পারে, দু চারটে লোক, তারাও কিন্তু মনে করে মান্নানদার আছে। মান্নানদার এরকম কম বেশি দীর্ঘদিন সেবা দল করেছেন, মান্নানদার সেরকম কিছু লোক রয়েছে, অনেক ত্যাগ আছে দলের জন্য, অনেক ত্যাগ আছে। আমরা জানি রাজ্যসভার সিট তিনি ত্যাগ করেছিলেন ওই সময়। হ্যাঁ, মমতা এই অধীর চৌধুরীর ওইটাতে রয়েছে। এবং অধীর চৌধুরীর লোকবল ছিল, অধীর চৌধুরীর অর্থবল ছিল। অধীর চৌধুরীর অর্থবল কিন্তু প্রদেশ কংগ্রেসের এই মরা বাজারে একটা দল চালানো, প্রদেশ কংগ্রেসের মাইনে হওয়া, মানে সেই টাকা রেগুলার যে অফিস মেনটেনেন্স, তার এসির বিল, তার ইলেকট্রিসিটি বিল, কর্মচারীদের মাইনে, এরপর একটা স্টেজ রাস্তায় বাঁধতে গেলে অন্তত 40-50 হাজার টাকা একটা মিটিং করতে খরচা হয়। তারপরে এই এআইসিসি যে অবজারভাররা বা এমনি লোক আসে না দিল্লি থেকে, তারা কোনো 5 স্টার হোটেল ছাড়া ওঠেন। হ্যাঁ, তারপর তারা ফ্লাইটের ভাড়া দিতে হয়, আসে, তারা হোটেলে থাকে, তারা প্রেস কনফারেন্স করে চলে যায়, এই প্রচুর খরচা মাসকে। একদমই একদমই। আমার একদম সময় শেষ। আমি প্রশ্ন একদম এক কথায় তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই শুভঙ্করকে এই পদে বসানোতে কংগ্রেসের লাভ হলো না ক্ষতি? কংগ্রেস কর্মীদের নিরিখে যদি আমি দেখি, কংগ্রেস কর্মীদের নিরিখে দুরকম প্রতিক্রিয়া। এটা প্লাস পয়েন্ট হচ্ছে, মাইনাস পয়েন্ট হচ্ছে। প্লাস পয়েন্ট কি, যেটা বলা হচ্ছে যে নরমবন্দি হলে হাইকমান্ড যদি বলে, শোনো, সংসদীয় রাজনীতিতে কিন্তু আসনটাই বড় কথা। এই যে সিপিএম এর লোকেরা যে চিৎকার করে আমরা শূন্য শূন্যই থাকবো, তাতে কি হলো, রাজপথে থাকবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি সংসদীয় রাজনীতির কথা নয়। আমি সেটা মাওবাদীরা জঙ্গলে থাকে, তারা তাদের মতো রাজনীতি করে, সেটা আলাদা কথা। সংসদীয় রাজনীতিতে যদি টিকে থাকতে হয়, দিনের পরপর দুটো বিধানসভা কেন্দ্রে কোনো দলে যদি শূন্য হয়, তারপরে কিন্তু তার আর কোনো ভয় সেভাবে থাকবে না। আজকে তুমি দেখবে বিকাশ ভট্টাচার্যকে সব জায়গায় নিয়ে যাচ্ছে কেন, দ্য লোন এমপি রাজ্যসভা সিপিএম, মানে বিকাশ ভট্টাচার্যের ওয়েটটা কিন্তু বিকাশ ভট্টাচার্য হিসেবে ক্যারি হয় না, সাংসদ বিকাশ ভট্টাচার্য। সুতরাং সংসদীয় গণতন্ত্রে টিকে থাকতে গেলে কংগ্রেসের আসন দরকার। কংগ্রেসের আসন কিভাবে থাকবে বা বাড়বে বা কমবে, বা 0 থেকে 5 হবে না 15 হবে না 25 হবে, সেটা নিশ্চয়ই হাইকমান্ড ক্যালকুলেট করবে, করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সুতরাং সেই সিদ্ধান্ত যদি তারা এমন ভাবে নেয় যে টুয়ার্ডস সামথিং সফট হলাম মমতার দিকে, তাতে আমি 2টো সিট পেলাম, আর আসন পেলে, লোক পেলে, অটোমেটিক কংগ্রেস একটা ওই ইট চাপা ঘাসের মতো আবার সব প্রদেশ কংগ্রেসের লোক দৌড়বে, এমএলএ পেছনে লোক দৌড়াবে। কথাটা বুঝতে পারলে না? আর যদি তারা মনে করে রাস্তাতেই থাকবো, তৃণমূল বিরোধিতাই করব, আমরা না জিতলেও চলবে, তাহলে আবার তার রাজনীতিটা একরকম, এই কর্মীরা হতাশ হবে, বসে যাবে। এটা কংগ্রেসের পক্ষে রাজনীতিটা করা খুব কঠিন কাজ, কংগ্রেসের পক্ষে খুব কঠিন কাজ, যেটা বামরা করতে পারে, কংগ্রেস স্বাধীনতার পরেও করেছে না। বামদের পক্ষেও এই রাজনীতি কতদিন টিকিয়ে রাখা সম্ভব আমার পক্ষে কিন্তু, মানে এই রাজনীতি করতে গিয়ে প্র্যাকটিক্যালি তেলেঙ্গানা, মানে অন্ধ্রপ্রদেশে সিপিএম উঠে গেছে, সিপিআই উঠে গেছে, উত্তরপ্রদেশে উঠে গেছে, বিহারেও দেখেছি, বিহারেও অনেকভাবে বেশি দিন চলে না। মানে শুধু রাজপথে হতে গেলে অন্য ধরনের পলিটিক্স করতে হয়। আমাদের সময় একদম শেষ। হ্যাঁ, আমাদের সময় একদম শেষ। আশা করি সব ব্যাপার খুব সুন্দর তুমি সমস্ত বিষয়টা ব্যাখ্যা করলে, প্রেক্ষাপট থেকে শুরু করে প্রেক্ষিত যেটা যেখান থেকে শুরু হলো, খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখলেন তারা অনেকটা কিন্তু রাজনীতির যে চলছে, রাজনীতির নেপথ্যে যে ঘটনাগুলো ঘটছে সেটা প্রসূনের কাছ থেকে অনেকটা বেশি আপনারা কিন্তু জানতে পারলেন। এবং আপনাদের যা মনে হয় এই অনুষ্ঠানটা দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
সবাইকে আমরা বলবো যে কমেন্ট বক্সে যতটা পারবেন আপনারা মন খুলে লিখবেন। আমরা কমেন্ট বক্সের কোনো কমেন্ট কিন্তু আমরা কোনো রকমভাবে কিন্তু আমরা মুছে দিই না। প্রসূন, তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আপনাদেরও নমস্কার।